জি, অনারেবল অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, ওই প্রফেসর আমিরুল স্যার আসছেন, বাট আমরা যেহেতু টাইম অনেক চলে গেছে, আমাদের শিক্ষার বাস্তবতা, সাম্প্রতিক এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট, বিশ্ব শিক্ষার মান এবং প্র্যাকটিসিং নিয়ে কথা বলবো। আমি স্যারের ফোনটা একটু রিসিভ করে নেই, আমি আসতেছি। ভাই, ওই যে স্যারে আইডি নাম্বারটা পাঠান তো আমাকে। আইডি নাম্বারটা পরে আরেকটা সেশন করতে হবে। আইডি নাম্বারটা পাঠান তো একটু, আইডি নাম্বার। ভাই, আমাদের কোডিং এর টাইম থাকে সর্বোচ্চ 1 ঘন্টা, কিন্তু তার 20 মিনিট হয়ে গেছে, তাহলে তো সময় এভাবেই কাভার হয়ে যাবে। জি, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ভাই। হ্যালো। জি ভাই। হ্যালো। জি, শুনতেছি ভাই। ও আচ্ছা, ওকে। আমি আমি এই যে জি, আমি কাজী মনিরুজ্জামান ভাইকে পেয়েছি, আপনাকে পেয়েছি। আমি প্রোগ্রামটা শুরু করতেছি, হ্যাঁ। এই দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আহ কেমন রাষ্ট্রপতি চাই, পাশাপাশি আমাদের উচ্চশিক্ষার মান, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের উচ্চশিক্ষার মান এবং গবেষণা পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক সমাজ বিশ্লেষক ডক্টর কাজী মনিরুজ্জামান এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব অ্যাডভোকেট জাহিদুল ইসলাম। আমি আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি 24 ডিজিটাল নিউজে। এই পর্যায়ে আমি প্রথমে ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আপনাকে আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি।
আগামী 20 তারিখ প্রেসিডেন্ট নির্বাচন, সেক্ষেত্রে সরকারি জোট থেকেও প্রার্থী নির্বাচন মানে প্রার্থী ফাইনাল হতে যাচ্ছে, এবং বিরোধী পার্লামেন্টে এবার দ্বিতীয়বারের মতো বিরোধী শিবির প্রার্থী দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের বর্তমান সাংবিধানিক নিয়মে আপনার পার্লামেন্টারি সিস্টেমে এই প্রেসিডেন্ট নির্বাচন হবে, এবং দলীয় কোরাম বা ফোরামের বাইরে কোনো এমপি ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে 70 অনুচ্ছেদ নিয়ে জুলাই সনদে এটি চুক্তি আছে, 70 অনুচ্ছেদ বাতিলের। তো একটা জুলাই সনদ আছে। তারপরে 20 তারিখে যে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে, সেক্ষেত্রে নাগরিক ভাবনা থেকে আমরা কেমন প্রেসিডেন্ট চাই। এবং নাম্বার 2 হলো যে আমাদের উচ্চতর শিক্ষা পরিস্থিতি নিয়ে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সংবিধান সংস্কারের একটা বড় ধরনের বিষয় সামনে রয়ে গেছে। আহ রাজনৈতিক বিষয়, এ বিষয়ে আগামী 20 তারিখের নির্বাচনে কেমন পর্যায়ের একজন ব্যক্তিত্ব প্রেসিডেন্ট হলে আগামী দিনে বাংলাদেশের সাংবিধানের ধারাবাহিকতা এবং বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনাবলী সামনে আসবে সে বিষয়েও মাননীয় রাষ্ট্রপতিও কিছু দায় এবং দায়িত্ব পালন করতে পারবেন। ডক্টর কাজী মনিরুজ্জামান, অনারেবল। জি মনিরুজ্জামান ভাই, মনিরুজ্জামান ভাই, আপনি 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 একটু ইয়েটা করেন, মিউটটা ক্লিয়ার করে নিন। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আমি আপনাকে চাচ্ছি। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, কাজী মনিরুজ্জামান ভাই, আপনি মিউটে আছেন, আপনি মিউটটা ক্লিয়ার করে নিন। হ্যালো, কাজী মনিরুজ্জামান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই? অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ভাই, আপনি ভিডিও অডিওটা ক্লিয়ার করে নিন তো। জি, আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। নাগরিক হিসাবে আমরা কেমন প্রেসিডেন্ট চাই, পাশাপাশি 70 অনুচ্ছেদ বাতিলের ব্যাপারে এই জুলাই সনদের চুক্তি আছে। বিএনপি সেখানেও মানে সিগনেচার ওরিয়েন্টেড পার্টি সিগনেচার করেছে। 70 অনুচ্ছেদ যেটা হলো যে প্রেসিডেন্ট নির্বাচন হয় পার্লামেন্টারি সিস্টেমে, পার্লামেন্টের দলের বাইরে কোনো এমপি ভোট দিতে পারবেন না, প্রেসিডেন্টের চয়েস থাকলেও, তার পছন্দ থাকলেও বা সমর্থন থাকলেও। তো এই অনুচ্ছেদ বাতিলের ব্যাপারে দীর্ঘদিন রাজনীতিক একটা আওয়াজ আসছে, এবং আমাদের জুলাই সনদে অঙ্গীকার আছে। সেই 70 অনুচ্ছেদ বাতিল সময় কতটা দাবি রাখে, পাশাপাশি কেমন ধরনের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারবেন এবং আগামী দিনে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ গুলো তিনি মোকাবেলা করতে পারবেন, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল 24 বিডি উদ্যোগে আজকের এই আয়োজন, এই আয়োজনে যারা যুক্ত হয়েছেন এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই আলোচনা শুনতেছেন, সকলের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে সঞ্চালন মহোদয় উত্থাপন করেছেন, আমরা সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশে কেমন রাষ্ট্র হতে চাই। বাংলাদেশের সাধারণ মানুষ বা সচেতন নাগরিক হিসেবে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং জনগণের আশা আকাঙ্ক্ষা যে পূরণ করতে পারবেন এ ধরনের সৎ নীতি নৈতিক নিষ্ঠাবান প্রেসিডেন্ট আমরা চাই, বাংলাদেশের জনগণ চায়। সেই ক্ষেত্রে সংবিধানের 70 অনুচ্ছেদ যে বিষয়টা আছেন সেটা আমরা সকলেই অবগত আছি, এবং বাংলাদেশের যারা সুশীল সমাজ তারা অনেকেই সংবিধানের এই 70 অনুচ্ছেদের বিষয়ে বিভিন্ন আলোচনা শুনেছেন। 70 যদিও আমাদের বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকার তারা সংবিধান সংস্কারের একটা কমিটি করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সংবিধান সংস্কার এখনো শেষ হয়নি। তার আগে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রাককালে পৌঁছে গেছি। কিন্তু সংবিধান সংস্কার হওয়ার পরে হয়তো বা 70 অনুচ্ছেদে কি হবে না হবে সেই বিষয়ে বিবেচ্য
থাকতে পারে। কিন্তু এর আগে আমরা যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, সেহেতু সেটা পুরাতন সংবিধান অনুসারী হবে। সেক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদে দল কোনো প্রার্থী ঘোষণা করলে ব্যক্তি সমর্থিত ব্যক্তিকে ভোট প্রদান করতে পারবেন না, এ কথাটা স্পষ্ট উল্লেখ আছে। সেই স্পষ্ট উল্লেখ থাকার কারণে বাংলাদেশের প্রাক্কালে ২০২৬ সালে ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯টি আসন পেয়ে জয়লাভ করেছেন। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের দুর্দিনের কাণ্ডারি এবং দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছেন এবং বিরোধী দল, বর্তমান সংসদের বিরোধী দল জামাত ইসলাম সহ ১১ দল কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্তের নাম ঘোষণা করা হচ্ছেন। সেক্ষেত্রে দুজনই যদি যোগ্য ব্যক্তিও হয়ে থাকে, সেক্ষেত্রে সংবিধান অনুসারে আনুষ্ঠানিকতা বাকি ছাড়া বাকি সকল প্রস্তুতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অলরেডি হয়ে গেছেন। যদিও ঘোষণার বাকি, কিন্তু আনুষ্ঠানিকতা বাকি, কিন্তু সংবিধান অনুসারে দল প্রার্থী ঘোষণা করছেন এবং দলের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সে জয়ী লাভ হবেন, এদিক থেকে আমরা বাস্তব চোখে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা দেশের সাধারণ জনগণ, দেশের সুশীল সমাজ, যোগ্য এবং দেশের অবকাঠামো, অতীতের দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষাকে ওভারকাম করে যোগ্য উত্তরসূরি হিসেবে একজন ভালো রাষ্ট্রপতি চায় এবং আমাদের সকলের প্রত্যাশা এবং আশা, যিনি আপকামিং রাষ্ট্রপতি হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপি সিলেক্ট করেছেন, তিনি অবশ্যই যোগ্য সকলের কাছে এবং রাজনৈতিক মেধা বিচক্ষণতার দিক থেকেও তিনি সার্বভৌমত্ব রক্ষার একজন অধিকারী মানুষ। সেই হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হলে বাংলাদেশের অবকাঠামো এবং বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান ধরে রাখবেন এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করবেন, এই প্রত্যাশা সকলেরই আছেন। এরপরে শিক্ষার বিষয়ে যে আলোচনা, আমরা গত কয়েকদিন আগে বাংলাদেশে এসএসসি এবং এসএসসি সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে বর্তমান বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের দিক থেকে দ্রুত এগিয়ে গেল মানসম্মত শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে নানামুখী সংকটের মুখোমুখি। দেশে বর্তমানে প্রায় ৫৭টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১১৫টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যা উচ্চ শিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা সেই শিক্ষার সফলতা পাচ্ছেন না। বর্তমান ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ও সংখ্যা, প্রতিষ্ঠান বৃদ্ধি, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষণ পদ্ধতির আধুনিকায়ন এখনো বাড়েনি এবং মানসম্মত শিক্ষা যে ব্যবস্থা দরকার সে ধরনের সরঞ্জামাদি বিশ্ববিদ্যালয় এখনো পর্যাপ্ত পরিমাণ নেই। ডিজিটাল রূপান্তর, ক্লাসরুমে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং অনলাইন শিক্ষা ব্যবস্থার পরিচালন কিছুটা বেড়েছে, কিন্তু সাধারণ ছাত্রছাত্রী চাহিদা অনুপাতে এখনো সেই পর্যাপ্ত আধুনিকায়ন ব্যবস্থা নেই। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নানা উদ্যোগে ভর্তি প্রক্রিয়া সহজ করা চেষ্টা চলমান আছে, তবে বাস্তবে বাংলাদেশের শিক্ষার্থীরা সেই তার ধারাবাহিকতার রূপ এখনো পাননি। বিদ্যমান প্রধান সংকট সমূহ গবেষণার ঘাটতি, মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক মানদণ্ডের পিওর রিভিউ জার্নালের অভাব রয়েছে। বাংলাদেশের পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কিন্তু পর্যাপ্ত পাঠদান দেওয়ার মতো এডুকেটেড পারসন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এই বৈধতা পাচ্ছেন না বিধায় তাই যুগ উপযোগী শিক্ষা সাধারণ ছাত্ররা পাচ্ছেন না। দক্ষতার ব্যবধান, পাশ করায় গ্রাজুয়েট সঙ্গে বাজারের চাহিদা ও কর্মসংস্থানের বড় অমিল দেখা যাচ্ছে। কারণ বাংলাদেশে যেই ডিগ্রির চাহিদা আছেন সেই ডিগ্রির ছাত্রছাত্রী বাংলাদেশে শিক্ষা নেওয়ার মতো ব্যবস্থা নেই। প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক প্রভাব, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি এবং সুযোগ সুবিধার
ঘাটতি শিক্ষার পরিবেশকে ক্ষুণ্ণ করেছেন। শিক্ষাক্রম এর বিভিন্ন অবস্থান থেকে শিক্ষার পর্যাপ্ত ব্যবহার বিধি সাধারণ ছাত্র পাচ্ছেন না। বাংলাদেশের উচ্চশিক্ষায় এইচএসসি বা সমমান পরীক্ষার পর পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হয়, কিন্তু পরীক্ষা দিতে গিয়েও সেক্ষেত্রেও দুর্নীতি, অনিয়ম দেখা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণত পৃথকভাবে অথবা গুচ্ছ জিএসটি পদ্ধতিতে এই পরীক্ষা পরিচালনা করে। এতে এমসিকিউ বা লিখিত প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা হয়। বাস্তবে মেধার মূল্যায়নের সঙ্গে কোঠার মিল থাকেন না। স্বতন্ত্র পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কিছু বড় প্রতিষ্ঠানে নিজেদের নিয়ম ও আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেয়, কিন্তু সেই প্রশ্ন ক্ষমতাসীন বা প্রভাব বিস্তারের কারণে ফাঁস হয় এবং দুর্নীতি অনিয়মের মাধ্যমে পরীক্ষা পরিচালনা হয়। গুচ্ছ পদ্ধতিতে সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো একসাথে একযোগে দিয়ে একটি যৌথ ভর্তি পরীক্ষা নেয়। বিশেষায়িত পরীক্ষা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং মেডিকেল কলেজের জন্য আলাদা কেন্দ্রীয় বা পৃথক ভর্তি প্রক্রিয়া রয়েছে, আচ্ছা, আমি কিন্তু সেটা অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, যথাযথভাবে আপনি মূল্যায়ন থাকুন। হচ্ছে না। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি অ্যাডভোকেট ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, প্রথমত আহ বাংলাদেশের মানে সংবিধানের সংবিধানকে সামনে রেখেই তো বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে। 20 তারিখে প্রেসিডেন্ট নির্বাচন। তো সেক্ষেত্রে বর্তমান সরকারি দল আর অপোজিটের মধ্যে একটা রাজনৈতিক জুলাই সনদ চুক্তি হয়েছে এবং সংবিধান সংস্কারের 70 অনুচ্ছেদ পরিবর্তনের একটা রাজনৈতিক অঙ্গীকার আছে এবং চুক্তি। এই বাস্তবতায় 20 তারিখে প্রেসিডেন্ট নির্বাচন। তো বিএনপি অলরেডি আমরা জেনেছি ক্ষমতাসীন দলের থেকে বিএনপির মহাসচিব তিনি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রার্থী হচ্ছেন, আর বিরোধী দল মনোনীত একজন প্রার্থী হচ্ছেন, হ্যাঁ, কর্নেল অলি আহমদ বীর বিক্রম। সেটা আগামী দিনের সমাজ রাজনীতি বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলায় মানে কি ধরনের আমরা নাগরিক ভাবনা থেকে কোন পর্যায়ের ব্যক্তিত্বকে প্রেসিডেন্ট হিসেবে আমরা পেতে চাই, এবং যিনি আগামী দিনে বাংলাদেশে যদি রাজনৈতিক চ্যালেঞ্জ আসে, সাংবিধানিক বিষয় আসে, এবং জুলাই সনদ বাস্তবায়নের একটি বিষয় আছে, রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, বাস্তবতা আছে। এই জায়গা থেকে আপনার পর্যবেক্ষণ আমরা আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। অনারেবল ডক্টর কাজী মনিরুজ্জামান। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার সালাম জানাচ্ছি যিনি একজন আলোচক আছেন এবং যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে আসসালামু আলাইকুম। আপনার বিষয়টা হচ্ছে যে আপনি যে কথা বলেছেন সেই কথার চেয়েও বাংলাদেশে আজকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা নাটক সিনেমায় দেখেছি আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান, সেরকম একটা অবস্থায় অলি আহমেদ সাহেব এখন উনি পান করেন, পান করানো হয়েছে, যারা করাইছে তারা জেনে শুনে ওনাকে বিষ পান করাইছে। উনি আসলে বয়স বেড়ে গেছে যার কারণে জানে না। আপনারা জানেন যখন 5ই আগস্টের পরে বাংলাদেশে তারেক রহমান সাহেব সহ বাংলাদেশে যখন সকলেই নিশ্চিত হয়ে গেছেন যে বিএনপি ভালো করবেন, ক্ষমতায় আসবেন নির্বাচন হলেই, তখন এই কুচক্রী মহলটা বাংলাদেশকে ধরে রাখছিলেন যাতে নির্বাচন না হয়, এবং সবকিছু অল্প দিনের মধ্যে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছিল। সেটা সেই জামাত সহ 11 দল। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে স্পষ্ট সাংবিধানিকভাবে দলের বিপক্ষে ভোট দিলে সে সদস্য থাকবে না। জুলাইতে যে বিষয়গুলো উঠে এসেছিল, পরবর্তীতে নির্বাচনের সাথে সাথে তৎকালীন মুক্তিযোদ্ধা মন্ত্রী, আজকের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং ফুল স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম, তিনি 2টি প্রোগ্রামে বলেছিলেন
যে আসলে এই এনসিবি বারবার যে কথাগুলো বলেছিল এগুলা সংবিধানে নাই। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে তারা তো 2-4 জন এমপি হবে, এমপি হলে সংসদে গিয়ে বুঝবে যে এগুলা নাই। আমরা বিভিন্ন সময় এটা বলতেছিলাম, কোনোভাবে তারা মানতে ছিল না। এখন নির্বাচন না হইলে, সেটা উনি ডাইরেক্ট বলেনি, একটা দল লাভবান হয়, সেটা হয় জামাত। যার কারণে নির্বাচনের জন্য আমরা চিন্তা করতেছি যে একটা লোক যখন বুঝেই না, তাহলে সে নির্বাচিত হইলে বুঝবে। এই জন্য বলছি আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা চেয়েছেন দেখি। এখন সংসদে এসেও যে তারা সংসদের সাংবিধানিক কথাবার্তা বলবে না, এটা তো আসলে আমরা চিন্তা করি নাই। এটা কিন্তু উনি 2বার বলছে, এটা আবার ওনারা কিছু মনে করে নাই পরবর্তীতে স্পিকার হওয়ার পরে। এরপরে আপনারা দেখেছেন যে আমাদের সালাউদ্দিন সাহেব একবার বলেছেন। তাই আমি বলছি যে ওইটা তো আর পাশ হয় নাই, আর ওইটা হওয়া না হওয়া সেটা পরের ব্যাপার। এখন যে সাংবিধানিকভাবে নিয়ম আছে, তাতে দলের বিপরীতে কাউকে ভোট দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে সংরক্ষিত মহিলা আসন সহ 350 ভোট, এর মধ্যে এই যে আন্দলিব রহমান পার্থ সাহেব, ভিপি নূর, জুনায়েদ সাকি সহ 250 ভোটের বেশি ভোট বিএনপি। সেই ক্ষেত্রে কোনোভাবে তো এটা একেবারে চিন্তাই করবে না কেউ যে